পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত আমাটির ভেপুর অষ্টদশ পরিচ্ছেদ হল এই নিশ্চিন্দিপুর। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল বনগাঁর গোপালনগর থানার ব্যারাকপুরে। 1914 খ্রিস্টাব্দে বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতার রিপন কলেজ থেকে IABA পাশ করেন। শিক্ষকতা দিয়ে শুরু হয় তার কর্মজীবন। পরে অরণ্যের আকর্ষণে বিহারের পূর্ণিয়া জেলার জঙ্গলমহলে ম্যানেজার পদে যোগ দেন। তার উল্লেখযোগ্য রচনা পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত, চাঁদের পাহাড়, দেবযান ইত্যাদি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটি 3টি খণ্ডে বিভক্ত: বল্লালী বালাই, আমাটির ভেপু এবং অক্রূর সংবাদ। আমাটির ভেপুর অন্তর্গত অষ্টদশ পরিচ্ছেদ হল এই নিশ্চিন্দিপুর। প্রিয় ছাত্রছাত্রীরা, পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছি। নিশ্চিন্দিপুর গ্রামের গরিব ব্রাহ্মণ হরিহর রায় তার স্ত্রী সর্বজয়ার সাথে রাতে গল্প করছিলেন। তাদের ছেলে অপু বিছানায় চোখ বুজে শুয়ে শুয়ে মা বাবার কথা শুনছিল। কিছুদিন আগে তার বড় বোন দুর্গা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। হরিহর রায় তার স্ত্রী সর্বজয়ার কাছে কাশীতে থাকবার নানা সুবিধার কথা বলছিলেন। আসলে নিশ্চিন্দিপুরে হরিহর সেরকম রোজগার করতে পারছিলেন না। পৈতৃক জমিজমাও তাদের বেশি কিছু ছিল না। প্রতিদিন দারিদ্রতার সঙ্গে লড়তে লড়তে সর্বজয়া ক্লান্ত হয়ে পড়ছিলেন। তিনি আশা করছিলেন কাশীতে গেলে তার স্বামীর হয়তো ভালো কাজ মিলবে এবং তাদের দরিদ্রতাও দূর হবে। তাই তিনি কাশীতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন। হরিহর ঠিক করলেন বৈশাখ মাসের প্রথম দিকে নিশ্চিন্দিপুর ছেড়ে তারা কাশীতে চলে যাবেন। সেজন্য তারা সেই মতো প্রস্তুতিও নিতে লাগলেন। যেসব জিনিস সঙ্গে নিয়ে যাওয়া যাবে না সেগুলো বেচে খুচরো ধার সুদ করে দিলেন। তাদের বাড়িতে সেকেলে কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ইত্যাদি ছিল। এপাড়া ওপাড়া থেকে খদ্দের এসে সস্তা দরে তা নিয়ে গেল। গ্রামের মুরব্বীরা এসে তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন যাতে তারা গ্রাম না ছাড়েন। তারা এও বললেন নিশ্চিন্দিপুরে দুধ মাছ সস্তা এবং এখানে সংসার খরচও অনেক কম লাগে। কিন্তু এসব শুনেও হরিহর তার সিদ্ধান্তে অনড় থাকলেন। পাড়ার রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রীব্রত উপলক্ষে অপুদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসে অনেকক্ষণ কথাবার্তা বলে জানতে পারলেন তাদের গ্রাম ছাড়ার পরিকল্পনার কথা। তারপর তিনি বললেন, বাপু, আছেই বা কি এ দেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পুঁতে থাকাও কোনো কাজের নয়। এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি, এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসব, যদি ভগবান দিন দেন। রাজকৃষ্ণ ভট্টাচার্যের মনে হয়েছিল একই জায়গায় সবসময় থাকা ভালো নয়, তাতে মন ছোট হয়ে যায়। তারও ইচ্ছা আছে চন্দ্রনাথ দেখে আসার। আসলে তার ঘরকুনো হয়ে থাকা মোটেই ভালো লাগে না। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে চান, বিভিন্ন দেশ সম্পর্কে তার জানার আগ্রহ আছে। অপুদের গ্রাম ছেড়ে চলে যাবার কথা পাড়ার রানীর কানে গিয়ে পৌঁছয়। রানী অপুদের বাড়িতে এসে অপুকে বলে, হাঁ রে অপু, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। অপুর কথা রানীর বিশ্বাস হচ্ছিল না। শেষ পর্যন্ত অপুর মা সর্বজয়ার মুখে ঘটনার সত্যতা শুনে সে অবাক হয়ে যায়।
অপুকে বাইরের উঠোনে ডেকে বলে, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। আসবি নে আর কখনো? রানীর চোখ জলে ভরে উঠল। তারপর বলল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গাঁ ছেড়ে তুই যাবি কি করে? অপু বলল, আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের কথা চলে না যে। স্নানের ঘাটে পাড়ার পটুর সাথে অপুর দেখা হয়। পটুরও মন খারাপ হয়ে যায় অপুদের গ্রাম ছাড়বার খবর শুনে। তারপর সে অপুকে বলে, তোর জন্যে নিজে জলে নেমে কত কষ্টে শেওলা সরিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি নে তাতে? প্রতি বছর গ্রামে রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার হয়। এ বছরও হবে। অন্যান্য বছর এই সময় অপুর মন আনন্দে ভরে থাকত। সে ও তার দিদি দুর্গা এই সমস্ত দিনে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে আনন্দে মেতে থাকত। এই বছর চড়ক পূজার দিনে গ্রামের আতুরি বুড়ি মারা গেল। অপুর আতুরি বুড়ির মৃত্যু দেখে মনে পড়ল ছোটবেলায় আতুরিকে ডাইনি ভেবে কাশবনের মধ্য দিয়ে সে ছুটে পালিয়েছিল। কিন্তু এখন সে বুঝতে পেরেছে আতুরি ডাইনি নয়, আসলে নিঃসহায় গরিব, তার কেউ ছিল না। গ্রামের একপাশে লোকালয়ের বাইরে কুঁড়ে ঘরে সে থাকত। ঝড়ের সময় আম কুড়িয়ে সেই আমের আমশি, আমচুর ইত্যাদি তৈরি করে হাটে বাজারে বিক্রি করে পেট চালাতো। অপু গত রথের মেলাতেও আতুরি বুড়িকে ডালা পেতে আমশি বিক্রি করতে দেখেছে। এবছর চড়কটা অপুর কাছে ফাঁকা ফাঁকা লাগছিল, কেননা দুর্গা নেই। প্রতি বছর দুর্গা আর সে চড়কে আনন্দ করত। আগের বছর চড়কের দিন সকালে দুর্গার সঙ্গে অপুর ঝগড়া হয়েছিল। তাই বিকালে যখন দুর্গা অপুকে বলেছিল মেলা থেকে সীতাহরণের পট আনতে, অপু সকালের ঝগড়ার শোধ নেওয়ার জন্য তাকে বলেছিল ওসব পানসে পট সে কিনতে পারবে না। রাম রাবণের যুদ্ধের পট কেনার কথা সে বলেছিল। তখন তার দিদি বলেছিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড, কেন ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? আসলে দিদির শিল্পানুভূতির শক্তির উপর অপুর খুব একটা শ্রদ্ধা ছিল না। অপুদের বাড়ির বেড়ার গায়ে রাংচিতার ফুল ফুটলে অপুর দুর্গার কথা মনে পড়ে। পাখির ডাকে ওর কলমি ফুলের দুলুনিতে অপুর দিদি দুর্গার কথা বারবার মনে পড়ে। মনে হয়েছে দুর্গার কাছে খবর দিতে পারলে সে কত খুশি হতো। দুর্গা কিছুদিন আগেই ম্যালেরিয়ায় মারা গেছে। দিদি দুর্গা ছিল অপুর সব সময়ের খেলার সাথী। তাই দুর্গার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি জিনিসে অপুর দুর্গার কথা মনে হয়েছে। কিন্তু অপু এও বুঝতে পারছে যে দিদি এত দূর চলে গেছে, সে আর কোনো দিন ফিরে আসবে না। অপুদের গ্রামে প্রতি বছর ধুমধাম করে চড়কের মেলা হয়। 4-5 ক্রোশ দূর থেকেও এখানে মেলায় লোক আসে। নানা গ্রাম থেকে আসে চাষির ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা আনন্দ করে, রঙিন জামাকাপড় পরে আসে। কেউ বা বাঁশি কিনে বাজাতে বাজাতে ঘরে ফেরে। লোকজন মেলা থেকে কেনে শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, হাড়ি, ছোবা ইত্যাদি। চিনিবাস তেলে ভাজার দোকান খুলে বসে, তেলে ভাজা বিক্রি করে। অপু 2 পয়সার তেলে ভাজা কিনে বাড়ির দিকে চলতে থাকে। চলতে চলতে তার মনে হয় গ্রাম ছেড়ে এখন তারা যেখানে যাচ্ছে সেখানে কি এরকম গোষ্ঠবিহার হয়? হয়তো সে আর কোনো দিন চড়কের মেলা দেখতে পাবে না। মনে মনে ভাবল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা,
নিশ্চিন্দিপুর চলো যাই, না হয় দুদিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র গুছানো শুরু হলো, কারণ এর পরের দিনই কাশীর উদ্দেশ্যে রওনা হতে হবে। সন্ধ্যার সময় রান্নাঘরের বারান্দায় বসে অপুর মা তাকে গরম গরম পরোটা ভেজে দিচ্ছিলেন। এতদিন নতুন দেশে যাবার যে উৎসাহটা অপুর ছিল, নিশ্চিন্দিপুর ছেড়ে কাশী যাওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো, ততই যেন নিশ্চিন্দিপুর অপুকে মায়ায় জড়িয়ে ধরতে লাগলো। নিশ্চিন্দিপুরের প্রতিটা জিনিস, অপুদের ঘর বাড়ি, আমবাগান, বাঁশবনের তলা, নদীর ধার, দিদির সঙ্গে কাটানো কত জ্যোৎস্না রাত, রান্নাঘরের ধারে জ্যোৎস্না চুইয়ে পড়া নারকেল গাছ, এসব ছেড়ে সে কেমন করে থাকবে ভেবে তার মন বিষণ্ণ হয়ে এলো। তার মনে হলো, যেখানে যাচ্ছে সেখানে সে কি মাছ ধরতে পারবে, আম কুড়াতে পারবে, নৌকা বাইতে পারবে? নিশ্চিন্দিপুরের সব কিছু যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। রানুদি, পটু, এদেরকে ছেড়ে যেতে তার মন ভারাক্রান্ত হয়ে আসছে। তার মনে হচ্ছে এখানেই সে তো বেশ ছিল। এভাবেই জন্মভূমির মায়ার বাঁধন কাটাতে তার হৃদয় ব্যথাতুর হয়ে আসছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, শেষ হলো অষ্টাদশ পরিচ্ছেদের ব্যাখ্যা। আরেকটা কথা, নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী বাংলা এবং বাংলা সহায়ক পাঠের যে সমস্ত চ্যাপ্টার তোমাদের আছে, সবগুলো চ্যাপ্টারের ব্যাখ্যা তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ।